আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের আলোচনা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের রাষ্ট্রনীতি মাঝে মাঝেই সেই গৃহস্থের মতো, যিনি মাসের 20 তারিখে মুদি দোকানের সামনে দাঁড়িয়ে বলেন, ভাই হিসেবের খাতা খুলুন, আগামী মাসে সব মিটিয়ে দেব। দোকানদার হেসে খাতা বাড়িয়ে দেন বটে, কিন্তু সঙ্গে ডাল, তেল, চালের দামটাও একটু বাড়িয়ে দেন। আন্তর্জাতিক অর্থ তহবিল অর্থাৎ IMF এর সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্কটাও অনেকটা সেই জাতের। সাধারণত কোনো দেশ শখের বশে IMF এর দরজায় যায় না, যে যায় সে যায় অভাবের তাড়নায়, রিজার্ভের ঘাটতিতে, বৈদেশিক মুদ্রার চাপে, অথবা এমন এক অর্থনৈতিক সন্ধিক্ষণে। 2023 সালে ঠিক সেই অবস্থাতেই তৎকালীন সরকার IMF এর কাছে হাত বাড়িয়েছিল। $4.7 বিলিয়ন ঋণ চুক্তি হয়েছিল। পরে 2024 সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পরে অন্তর্বর্তী সরকারের সময়ে আরো $800 মিলিয়ন বাড়ানো হয়। সব মিলিয়ে চুক্তির পরিমাণ দাঁড়ায় আরো বড়। এখন পর্যন্ত বাংলাদেশ প্রায় $3.64 বিলিয়ন পেয়েছে। কিন্তু মজার কথা হলো, ঋণের গল্প এখানেই শেষ নয়, বরং এখানেই নাটকের দ্বিতীয় অঙ্ক শুরু। কারণ 2023 সালে শুরু হওয়া চলমান ঋণ কর্মসূচির ষষ্ঠ কিস্তির টাকাই এখনো আটকে আছে। গত ডিসেম্বরে সেই অর্থ পাওয়ার কথা ছিল। পরে আলোচনা উঠল ষষ্ঠ ও সপ্তম কিস্তি একসঙ্গে ছাড় হতে পারে। জুনের মধ্যে $1.3 বিলিয়ন অর্থাৎ $130 কোটি পাওয়ার কথা ছিল। কিন্তু ওয়াশিংটনে বৈঠক করেও জট কাটেনি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ফিরে এসেছেন, কিন্তু ডলার এখনো বিমানে চড়ে ঢাকায় নামেনি। এই অবস্থাতেই নতুন খবর, বাংলাদেশ আবারও IMF এর কাছে প্রায় $2 বিলিয়ন নতুন ঋণ চাইছে। শুধু তাই নয়, বিশ্বব্যাংকের কাছ থেকেও $1 বিলিয়ন চাওয়া হয়েছে। ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও IMF এর সঙ্গে বৈঠকে এমন প্রস্তাব দেওয়া হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন। যদিও সরকারি কণ্ঠ এখনো সাবধানী, কারণ পর্দার আড়ালের আলোচনা শেষ না হলে প্রকাশ্যে কেউ মুখ খুলতে চায় না। রাষ্ট্রের অর্থনীতিতে অনেক সময় সত্য কথাও লাজুক কোণের মতো শোনায়, সবাই জানে কিন্তু মুখে কেউ আনে না। এখানে প্রশ্ন উঠতেই পারে, চলমান কর্মসূচির টাকা যখন আটকে, তখন নতুন ঋণের কথা কেন? অর্থনীতিবিদদের অনেকে বলছেন এর পেছনে মূল কারণ হলো জ্বালানি ব্যয়। ইরান যুদ্ধের কারণে জ্বালানির আন্তর্জাতিক বাজারে চাপ বেড়েছে। বাংলাদেশকে অতিরিক্ত প্রায় $3 বিলিয়ন ব্যয় করতে হচ্ছে। সরকার রিজার্ভ থেকে সেই অর্থ খরচ করতে চাইছে না, কারণ রিজার্ভে হাত দিলে আমদানি সক্ষমতা কমবে, ঋণ পরিশোধের সক্ষমতা দুর্বল হবে, ডলারের বাজারে অস্থিরতা বাড়বে, আর টাকার মান পড়ে গেলে শেষে পকেট কাটা হবে নাগরিকেরই। এই জায়গায় সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমানের বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তার ধারণা, এই বাড়তি জ্বালানি ব্যয়ের চাপ সামলাতেই সরকার বিশ্বব্যাংক, IDB ও IMF এর মতো সংস্থাগুলোর দিকে তাকাচ্ছে। কারণ রিজার্ভে হাত দিলে শেষ পর্যন্ত মানুষের উপরেই করের বাড়তি চাপ আসতে পারে। কিন্তু অর্থনীতির ব্যঙ্গ এখানেই, ঋণ নিলেও চাপ, ঋণ না নিলেও চাপ। ঢাকায় বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনও প্রায় একই কথাই বলেছেন। তার ভাষায়, IMF নতুন ঋণ দিলেও আগে জানতে চাইবে এই টাকায় সরকার কি করবে, কোথায় ব্যয় হবে, কি কর্মপরিকল্পনা। কারণ চলমান ঋণ কর্মসূচি রেখে হঠাৎ নতুন কর্মসূচির যুক্তি কি? এই প্রশ্ন মোটেও অযৌক্তিক নয়, বরং রাষ্ট্রীয় অর্থনীতিতে এই প্রশ্নই আসল। কারণ ঋণ তো আল্লাহর রহমত নয় যে নামলো আর সমস্যার সমাধান হলো। ঋণ মানে আজকের অভাব মেটাতে আগামী দিনের আয় বন্ধক রাখা। এখন আসা যাক আসল কাঁটায়। IMF এর ঋণ মানে কেবল টাকা নয়, সঙ্গে শর্তও আসে। আর শর্তগুলো কোনো কাব্যগ্রন্থ নয় যেটা ইচ্ছা হলে পড়া যায়, না হলে তাকে
রেখে দেওয়া যায়। আইএমএফ এর মূল কথা খুব পরিষ্কার, ভর্তুকি কমাও, কর জাল বাড়াও, রাজস্ব ব্যবস্থায় সংস্কার করো, ব্যাংক খাতে শৃঙ্খলা আনো, কর ছাড় কমাও, প্রয়োজন হলে কর বাড়াও, বিনিময় হার বাজারের বাস্তবতার সঙ্গে মিলিয়ে দাও। বিশ্বব্যাপী আইএমএফ এর অর্থনৈতিক দর্শন অনেকটা এমন, আগে হিসাবের খাতা ঠিক করো, পরে মানুষের দীর্ঘশ্বাসের কথা ভাবা যাবে। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় একটু আলাদা। এদেশের অর্থনীতি শ্রম নির্ভর, আমদানি নির্ভর, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা নির্ভর। এখানে গরিবের সংসার চলে কৃষকের ঘামে, ক্ষুদ্র উদ্যোক্তার সাহসে আর প্রবাসীর পাঠানো টাকায়। এই বাস্তবতায় যখন ভর্তুকি কমে, তখন গ্যাসের দাম বাড়ে, বিদ্যুতের দাম বাড়ে, জ্বালানির দাম বাড়ে। তারপর শিল্পের উৎপাদন খরচ বেড়ে যায়, কৃষকের সেচ ব্যয় বাড়ে, ছোট কারখানার মালিকের মাথায় হাত পড়ে। বাজারে পেঁয়াজ, ডাল, চাল, ভাড়া সবাই যেন একসঙ্গে সভা করে সিদ্ধান্ত নেয় আমরাও একটু বাড়ি। ইতোমধ্যে আইএমএফ এর শর্ত অনুযায়ী সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়াও চলছে। একটি কমিটি এ নিয়ে কাজ করছে। কথাটা শুনতে খুব প্রশাসনিক, কিন্তু এর বাংলা অনুবাদ বাজারের মানুষ ভালো বোঝে, আরো চাপ আসছে। অবশ্য আইএমএফ এর কিছু ইতিবাচক দিকও আছে। তারা রিজার্ভের হিসাব স্বচ্ছ করতে চায়। বাজেট ঘাটতি, রাজস্ব পরিকল্পনা, ব্যাংকিং খাতের দুর্বলতা এসব জায়গায় জবাবদিহি বাড়াতে চাপ দেয়। কর প্রশাসন আধুনিক করা, খেলাপি ঋণ কমানো, সুদের হার বাজার ভিত্তিক করা, এসব কাঠামোগত সংস্কারের কথা তারা তোলে। আর আন্তর্জাতিক বাজারে আইএমএফ এর অনুমোদন এক ধরনের সিগন্যালও দেয়, যার ফলে বিশ্বব্যাংক, এডিবি, জাইকা প্রভৃতি সংস্থাও সহযোগিতায় আগ্রহী হয়। কিন্তু সাধারণ মানুষের কাছে অর্থনীতির বড় বড় শব্দের চেয়ে বড় কথা একটাই, মাসের শেষে বাজার করা যাচ্ছে কিনা। এখানেই সমস্যা। সুদের হার বাজার ভিত্তিক হওয়ার ফলে ব্যাংকগুলো ঝুঁকি বিবেচনা করে ঋণের সুদ বাড়াচ্ছে। আগে ব্যবসায়ীরা অন্তত জানতেন কত হারে ঋণ পাবেন। এখন ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ নিতে গিয়ে দেখছেন ব্যাংকারের মুখে হাসি আছে, কিন্তু সুদের কাগজে ঘাম ঝরছে। এতে নতুন বিনিয়োগ কমছে, শিল্প সম্প্রসারণ ধীর হচ্ছে, কর্মসংস্থানও কমছে। আরেকটি বড় চাপ আসছে কর খাত থেকে। বাংলাদেশের কর জিডিপি অনুপাত দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম, প্রায় 9% কাছাকাছি। তাই আইএমএফ চায় কর জাল বাড়ুক। তত্ত্ব হিসেবে কথাটা ঠিক, কিন্তু বাস্তবে যদি কর জাল বাড়ানো মনে হয়, একই মানুষকে আরো চাপ দেওয়া, তাহলে সেটা চিকিৎসা নয়, নতুন রোগ। কর প্রশাসন এখনো জটিল। ছোট ব্যবসায়ের জন্য কর রিটার্ন দেওয়া মানে অনেক সময় পরীক্ষার খাতা পূরণের মতো। আইএমএফ আধুনিকতার কথা বলে, কিন্তু বাস্তবের বাংলাদেশ এখনো কাগজ, সিল, স্বাক্ষর আর লাইনের দেশে দাঁড়িয়ে। চলমান ঋণ কর্মসূচির শর্তগুলো নিয়েও প্রশ্ন কম নয়। অন্তর্বর্তী সরকারের সময়ে তখনকার অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছিলেন বড় শর্তগুলো পূরণ হয়েছে, কিন্তু নতুন সরকারের সময়ে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ এমনভাবে সংশোধন করে সংসদে পাশ হয়েছে যা নিয়ে অনেকের উদ্বেগ আছে। সংশোধনের ফলে দুর্বল ব্যাংকের পুরনো শেয়ারধারীদের আবারও মালিকানায় ফেরার সুযোগ তৈরি হয়েছে। জাহিদ হোসেন বলছেন, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ যে সংস্কারের স্পিরিট ছিল, আইনে তা আর থাকলো না। আবার আইএমএফ এর শর্ত অনুযায়ী প্রতি মাসের শুরুতে তেলের দাম সমন্বয়ের কথা থাকলেও গত 2 মাস তা হয়নি। এনবিআর এর আলাদা কাঠামোর আলোচনা হয়েছিল, কিন্তু অধ্যাদেশ পাশ হয়নি। অর্থাৎ আইএমএফ এর প্রকল্পের খাতা এখনো অর্ধেক ফাঁকা। এই অবস্থায় সরকার যদি নতুন ঋণ আনুষ্ঠানিকভাবে চায়, আইএমএফ যদি তাতে রাজি হয়, তাহলে কি জনজীবনের চাপ আরো বাড়বে? খুব সংক্ষিপ্ত উত্তর, সম্ভাবনা প্রবল না, বরং অবশ্যই। কারণ আগের শর্তগুলোই বাংলাদেশ পুরোপুরি পূরণ করতে পারেনি। জিডিপি বৃদ্ধির নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। ভর্তুকি প্রত্যাহার, কর ছাড় বাতিল, এসব পদক্ষেপ রাজনৈতিকভাবেও কঠিন। কিন্তু আইএমএফ সাধারণত নিজের শর্ত থেকে সহজে সরে আসে না, বরং এবারও বাংলাদেশকেই বলতে হবে
সংস্কার কিভাবে বাস্তবায়ন করবে। অর্থমন্ত্রী অবশ্য বলছেন, আইএমএফ এর কোনো শর্ত যদি জনগণের স্বার্থ সংরক্ষণে বাধা হয়, সরকার তা মেনে নেবে না। কথাটি শুনতে বেশ বলিষ্ঠ, কিন্তু আন্তর্জাতিক অর্থনীতির টেবিলে শুধু বলিষ্ঠ বাক্য দিয়ে কিস্তি ছাড় হয় না। সেখানে খাতা দেখে, আইন দেখে, নীতি দেখে, বাজেট দেখে। জুনে জাতীয় বাজেট ঘোষণার পর আইএমএফ এর প্রতিনিধি দল ঢাকায় আসতে পারে। অর্থনীতিবিদদের ধারণা, তারা দেখবে সংস্কারের প্রতিফলন বাজেটে কতটা আছে। তারপরই হয়তো আটকে থাকা কিস্তির সিদ্ধান্ত হবে। এই পুরো ঘটনাটার মধ্যে সবচেয়ে বড় ব্যঙ্গ সম্ভবত এটাই। সরকার বলছে নতুন ঋণ জনজীবনের জন্য চাপ কমাতে চায়, অথচ সেই ঋণের শর্তই আবার জনজীবনের উপর নতুন চাপ তৈরি করতে পারে। তবে আইএমএফকে পুরোপুরি দোষ দিয়ে হাত ধোয়া সহজ, কিন্তু সমাধান নয়। বিকল্পও আছে। নিজস্ব রাজস্ব আদায় বাড়াতে হবে, কর ব্যবস্থা সহজ করতে হবে, প্রবাসী আয়ের জন্য ব্যাংকিং চ্যানেলকে আকর্ষণীয় করতে হবে, রপ্তানিকে পোশাকের বাইরে ফার্মাসিউটিক্যালস, চামড়া, কৃষিপণ্য ও আইটি খাতে ছড়িয়ে দিতে হবে। জ্বালানির ক্ষেত্রে নবায়নযোগ্য উৎসে বিনিয়োগ বাড়াতে হবে। সবচেয়ে বড় কথা, বৈদেশিক ঋণ এমনভাবে প্রকল্পে নিতে হবে যেখান থেকে আয় বাড়বে, শুধু ফিতা কাটার ছবির জন্য নয়। কারণ ঋণ যদি এমন প্রকল্পে যায় যার রিটার্ন নেই, তাহলে সেটা অর্থনীতির নয়, ভবিষ্যৎ প্রজন্মের নামে আগাম বিল পাঠানো। শেষ কথা হলো, আইএমএফ এর ঋণ নিজে শত্রু নয়, আবার বন্ধু বললেও বাড়াবাড়ি হয়। এটি অনেকটা কড়া স্বভাবের মহাজনের মতো। সময় মতো টাকা দেয়, কিন্তু বিনিময়ে সংসারের হাঁড়ির খবরও নিতে চায়। বাংলাদেশের জন্য এখন আসল কাজ ঋণ নেওয়া কিনা সেই সিদ্ধান্ত নয়, বরং ঋণ নিলে তার মানে কি সেটা স্পষ্ট করা। টাকা কোথায় যাবে, কিভাবে ফেরত আসবে, কোন সংস্কার ধাপে ধাপে হবে, আর মানুষের উপর চাপ কতটা পড়বে, এই হিসাব আগে নিতে হবে। তবে ঋণ করলে আত্মার স্বাধীনতা যেমন নষ্ট হয়, দেশ ঋণ করলেও দেশকে অন্যের তদারকিতে চলতে হয়। সেটি আরো প্রবল হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। যে বাংলায় একদিন খেলা হবে ধ্বনি উঠেছিল, সেই বাংলাতে এবার ভোট বাক্স বলল খেলা শেষ। 2026 সালের বিধানসভা নির্বাচন সেই পুরনো খেলার একেবারে নতুন শেষ লিখে দিল। প্রায় 1.5 দশক ধরে রাজ্যের গদি আঁকড়ে বসে থাকা মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসকে সরিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ দখল করল ভারতীয় জনতা পার্টি। বাঙালির রাজনৈতিক অভিধানে এ এক বিরল দিন, কারণ এই রাজ্যে সরকার বদলায়, কিন্তু মানসিকতার ভিত এত দ্রুত বদলায় না। এবার বদলেছে। বিশ্লেষকরা বলছেন এই ফল একদিনে আসেনি। ধর্মীয় মেরুকরণ, সরকার বিরোধী ক্ষোভ, সংগঠিত নির্বাচনী কৌশল এবং প্রশাসনিক বাস্তবতার এক অদ্ভুত সমবায়ে এই ফল জন্মেছে। এক কথায় বললে তৃণমূলের বিরুদ্ধে ভোট যেমন ছিল, বিজেপির পক্ষে ভোটও তেমনি ছিল। বাঙালি এবার শুধু অভিমান করেনি, হিসাবও করেছে। নয়াদিল্লির গৃহকর্মী সীমা দাস সেই হিসেবে ছোট্ট কিন্তু তাৎপর্যপূর্ণ প্রতীক। ভোট দিতে তিনি 2 দিনের পথ পেরিয়ে কয়েকবার ট্রেন বদলে নিজের গ্রাম পশ্চিমবঙ্গে পৌঁছেছেন। এতদিন তিনি নিয়মিত তৃণমূলকে ভোট দিতেন, কিন্তু এবারে তার ভোটের রং বদলে গেছে। সংসারের রান্নাঘরে শাশুড়িরও একটি স্বতন্ত্র অধ্যায় থাকে। সীমা দাস জানালেন, তিনি তার শাশুড়ির প্রভাবেই তার অবস্থান পাল্টেছে। তার ভাষায়, দিদি মুসলমানদের পক্ষেই বেশি থাকেন, ক্ষমতায় টিকে থাকতে তিনি মুসলমানদেরই তুষ্ট করেন। এই অভিযোগ নতুন নয়, বহুদিন ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি এই কথাই বলে এসেছে। তৃণমূল বারবার পাল্টা যুক্তি দিয়েছে, তারা ধর্মীয় বহুত্ববাদে বিশ্বাসী, সংখ্যালঘু অধিকারের পক্ষে। সোমবার ঘোষিত ফলাফলে সেই ধারণারই নিষ্ঠুর রূপ দেখা গেল। এপ্রিল মাসে অনুষ্ঠিত নির্বাচনের ভোট গণনা শেষে দেখা গেল 294টি আসনের মধ্যে বিজেপি 200টির বেশি আসনে জয়ী বা এগিয়ে রয়েছে। 2021 সালে বিজেপির সর্বোচ্চ আসন ছিল মাত্র 77।
সেই দলই এখন রাজ্যের প্রধান শক্তি। বিপরীতে তৃণমূল নেমে এসেছে মাত্র 87 আসনে। এই একই দিনে আরও 4টি রাজ্যে এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ফল ঘোষণা হয়েছে। তামিলনাড়ুতে অভিনেতা থালাপতি বিজয় তার নতুন দল টিভিকে নিয়ে চমক দেখিয়েছে। কেরালায় কংগ্রেস বাম জোটকে হারিয়েছে। পুদুচেরিতে বিজেপি ভোট জয় পেয়েছে। আসামে বিজেপি আবারও ক্ষমতায় ফিরেছে। কিন্তু বিশ্লেষকরা এক বাক্যে বলছেন সবচেয়ে তাৎপর্যপূর্ণ ফল এসেছে পশ্চিমবঙ্গ থেকেই। কারণ অন্যত্র জয় হয়েছে সরকার, আর এখানে বদলে গেছে রাজনৈতিক ভূগোল। এই জায়গাটায় পৌঁছাতে গেলে একটু পেছনে তাকাতে হয়। 1998 সালে মমতা ব্যানার্জি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস গঠন করেন। তারপর দীর্ঘদিনের বামফ্রন্ট শাসন ভেঙে 2011 সালে ক্ষমতায় আসেন। তখন তিনি ছিলেন প্রতিবাদের মুখ, রাস্তার ভাষা, চটি পায়ে ক্ষমতার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা এক রাজনৈতিক চরিত্র। 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি বিজেপির সবচেয়ে উচ্চকণ্ঠ প্রতিদ্বন্দ্বীদের একজন হয়ে ওঠেন। মমতার শক্তি ছিল তার জনসংযোগ, নারী কেন্দ্রিক কল্যাণমূলক কর্মসূচি, শিল্পের জমি অধিগ্রহণের বিরুদ্ধে অবস্থান, গ্রাম বাংলার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ। এসব তাকে জনসমর্থনের ভিত দিয়েছে। কিন্তু রাজনীতিতে জনপ্রিয়তা আর সংগঠনের আচরণ এক জিনিস নয়। চেন্নাইয়ের শিবনাদার বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিশ্লেষক রাহুল ভার্মার কথায় মমতার ব্যক্তিগত জনপ্রিয়তা এখনো আছে, কিন্তু তৃণমূলের কার্যকলাপ নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। দৈনন্দিন জীবনে দলের অতিরিক্ত হস্তক্ষেপ মানুষ ভালোভাবে নেয়নি। এখানেই বিজেপি সুযোগ পেয়েছে। রাহুল ভার্মা বলেছেন, বিজেপি এবার অনেক বেশি সুসংগঠিত প্রচারণা চালিয়েছেন। ফল কঠিন ছিল, কিন্তু অসম্ভব ছিল না। কথাটা শুনতে সহজ, কিন্তু এর ভেতরে অনেক দিনের পরিশ্রম আছে। বাংলায় বিজেপি একসময় বহিরাগত দল বলে বিদ্রুপের পাত্র ছিল। এখন সেই দলই ঘরে ঢুকে ড্রয়িং রুম দখল করেছে। এই নির্বাচনে প্রায় 6,82,00,000 ভোটার অংশ নিয়েছেন। মোট ভোটারের 92.93%। পশ্চিমবঙ্গের ইতিহাসে এটি সর্বোচ্চ ভোটার উপস্থিতি। ভোটের লাইনে দাঁড়িয়ে বাঙালি এবার বুঝিয়ে দিয়েছে, সে বিরক্ত হলে চুপচাপ বাড়িতে বসে থাকে না, বুথে গিয়ে জবাব দেয়। নয়াদিল্লির সেন্টার ফর দ্য স্টাডিজ অফ ডেভেলপিং সোসাইটিজের বিশ্লেষক প্রবীণ রায়ের মতে, তৃণমূল ভোটারদের নতুন কিছু দিতে পারেনি। অর্থনৈতিক বঞ্চনা ও মানুষের প্রত্যাশা বুঝতে ব্যর্থ হয়েছে। তিনি আরো বলেন, এই পরাজয় মমতা ব্যানার্জির জাতীয় রাজনীতিতে বিকল্প নেতৃত্ব হয়ে ওঠার সম্ভাবনাকেও দুর্বল করেছে। আর বিজেপির জন্য এই জয় শুধু একটি রাজ্য নয়, জাতীয় রাজনীতিতে অবস্থান আরো শক্ত করার পাথেয়। ভোটের অঙ্কে ধর্মীয় মেরুকরণও ছিল বড় উপাদান। নয়াদিল্লির সেন্টার ফর পলিসি রিসার্চের নীলাঞ্জন সরকার জানাচ্ছেন, শহর ও গ্রামের ভোটারদের মানসিকতায় বড় পার্থক্য দেখা গেছে। শহরের পুরুষ ভোটারদের মধ্যে তীব্র মেরুকরণ ছিল। মুসলিম জনসংখ্যার বড় অংশ যেহেতু গ্রামাঞ্চলে, তাই এই বিভাজনের প্রভাব ফলাফলে স্পষ্ট হয়েছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, হিন্দু ভোটের একীকরণ হয়েছে। তার আরও দাবি, অনেক মুসলিম ভোটারও এবার তৃণমূলকে ভোট দেয়নি। এই দাবির স্বাধীন যাচাই সম্ভব নয়, কিন্তু ভোটের ফল অন্তত এটুকু বলছে, তৃণমূলের পুরনো সামাজিক জোটের ফাটল ধরেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ভোটার তালিকা নিয়ে বড় বিতর্ক। নির্বাচনের আগে ভারতের নির্বাচন কমিশন বিশেষ সংশোধনের মাধ্যমে প্রায় 90 লাখ ভোটারকে তালিকা থেকে বাদ দেয়, যা মোট ভোটারের প্রায় 12%। এর মধ্যে 60 লাখকে অনুপস্থিত বা মৃত দেখানো হয়। বাকি 30 লাখ সময় মতো আপিল করতে না পারায় ভোট দিতে পারেনি। তৃণমূল ও অন্যান্য বিরোধী দল অভিযোগ করেছে, এই প্রক্রিয়ায় মুসলিম ভোটাররা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির পক্ষ নিয়েছে। মমতা ব্যানার্জি বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলেন, কিন্তু আদালত ভোটাধিকার ফিরিয়ে দেয়নি। নিরাপত্তা বাহিনীর ভূমিকাও কম আলোচনার বিষয় হয়নি। এবারের নির্বাচনে কেন্দ্রীয় সরকার 2400 কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করে, যার রেকর্ড। সরকারের যুক্তি,
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা। বিরোধীদের অভিযোগ, এতে ভোটারদের প্রভাবিত করা হয়েছে। রাহুল ভার্মার বিশ্লেষণ এখানে তাৎপর্যপূর্ণ। তার মতে, নিরাপত্তা বাহিনীর এই বিশাল উপস্থিতি বিজেপির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করে থাকতে পারে। বিশেষ করে যেসব দোদুল্যমান ভোটার বা স্থানীয় তৃণমূল সংগঠনের প্রভাব নিয়ে শঙ্কিত মানুষ ছিলেন, তারা হয়তো এতে সাহস পেয়েছেন। রাজনীতিতে বন্দুক সবসময় গুলি চালায় না, কখনো শুধু উপস্থিত থাকলেই যথেষ্ট। কিন্তু এই নির্বাচনের গল্প শুধু ক্ষমতার পালাবদল নয়, এর পেছনে আছে ভারতের বৃহত্তর কেন্দ্র রাজ্য রাজনীতির প্রশ্ন। ভারত 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত এক বিশাল যুক্তরাষ্ট্রীয় কাঠামো। সংবিধান বলছে প্রত্যেক রাজ্যের সমান অধিকার। বাস্তব রাজনীতি বলছে দিল্লির সঙ্গে ভালো সম্পর্ক থাকলে ফাইলের গতি কিছুটা বাড়ে। এই বাস্তবতারই নতুন নাম হয়েছে ডাবল ইঞ্জিন সরকার। এই তত্ত্বের মূল কথা, কেন্দ্র ও রাজ্যের একই দলের সরকার থাকলে উন্নয়নের গতি বাড়ে। প্রশাসনিক দিক থেকে এর কিছু যুক্তি আছে। দুই স্তরের সরকারের নীতি ও অগ্রাধিকার মিলে গেলে কেন্দ্রীয় প্রকল্পের অনুমোদন সহজ হয়, অর্থ ছাড়ের জট কমে, দীর্ঘসূত্রিতা কম হয় এবং কেন্দ্রীয় বাজেটে রাজ্যের প্রতি বাড়তি নজর পড়তে পারে। কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় বিরোধী শাসিত রাজ্যগুলো প্রায়ই বৈষম্যের অভিযোগ তোলে। বিশেষ করে 100 দিনের কাজ বা গ্রামীণ আবাসনের মতো প্রকল্পের বকেয়া টাকা নিয়ে কেন্দ্র ও রাজ্যের দড়ি টানাটানি সাধারণ মানুষের ভোগান্তি বাড়ায়। রাজনীতির কুস্তি যখন প্রশাসনিক টেবিলে ওঠে, তখন কাগজের ফাইলেরও হাঁপানি ওঠে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই প্রশ্ন এখন আরো বেশি প্রাসঙ্গিক। বহুদিন ধরে বকেয়া পাওনা এবং কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন নিয়ে রাজ্যের সঙ্গে নয়াদিল্লির সংঘাত চলছিল। তার সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের পকেটে। এখন প্রশ্ন উঠছে, এই সরকার পরিবর্তনের পর পশ্চিমবঙ্গ কি সেই কাঙ্ক্ষিত বাড়তি সুবিধা পাবে? যদি রাজ্যে এমন সরকার গঠিত হয় যারা কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে চলতে আগ্রহী, তাহলে আটকে থাকা টাকা ছাড় হওয়ার সম্ভাবনা বাড়বে। নতুন শিল্প বিনিয়োগের পথও সহজ হতে পারে। বড় প্রকল্প, অবকাঠামো, কর্মসংস্থান এসবের গতি বাড়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না। তবে এখানে একটি কথাই সবচেয়ে জরুরি, উন্নয়ন কোনো রাজনৈতিক করুণা নয়, এটি সাংবিধানিক অধিকার। গণতন্ত্রের রাস্তা, কাজ, আবাসন, ভর্তুকি এসব কোনো দলের দয়া নয়, নাগরিকের প্রাপ্য। কেন্দ্রের রাজনৈতিক রং যাই হোক, প্রতিটি রাজ্য যাতে তার ন্যায্য অংশ পায়, সেটি প্রকৃত যুক্তরাষ্ট্রীয় পরীক্ষা। পশ্চিমবঙ্গের মানুষ আজ আসলে একটি জিনিসই চাইছে, সংঘাতমুক্ত উন্নয়ন। তারা এতদিন দিল্লি আর কলকাতার ঝগড়া শুনেছে, এখন ফল দেখতে চায়। ভোটের ফল তাই কেবল মমতার পরাজয় নয়, মানুষের এক ধরনের প্রশাসনিক ক্লান্তিরূপ প্রকাশ। বাঙালি অনেক দিন ধরে দিদিকে ভালোবেসেছে, কিন্তু ভালোবাসারও এক সময় হিসাব মেলে। যখন পকেট হালকা হয়, সুযোগ কমে আর আশ্বাসের থালায় নতুন কিছু ওঠে না, তখন ভোটাররা কবি থাকে না, হিসাব রক্ষক হয়ে যায়। পশ্চিমবঙ্গে তাই এবার দুর্গ ভেঙেছে, কিন্তু শুধু দুর্গ ভাঙেনি, একটা রাজনৈতিক অভ্যাসও ভেঙেছে। এখন দেখার বিষয়, গেরুয়া রং শুধু দেওয়ালে লাগে নাকি মানুষের জীবনের খাতাতেও কিছু নতুন সংখ্যা লিখতে পারে। কারণ ভোটে জেতা সহজ, ভাতের হাঁড়িতে আস্থা ফেরানো কঠিন। এক ট্র্যাজেডি, যেন এক ট্র্যাজেডি কমেডি নাটকের শেষ দৃশ্য আমরা দেখছি। এই রাজ্যের নাগরিক হিসেবে লজ্জিত হই ভাবলে যে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে সততার প্রতিমূর্তি ভেবে এককালে কত গলা ফাটিয়েছি। বলা হয় সম্মানের সঙ্গে বিদায় নেওয়াটাও একটা আর্ট, কিন্তু যখন ক্ষমতা কুক্ষিগত করার মোহ ব্যক্তিগত ইগোতে পরিণত হয়, তখন সম্মান বালির বাঁধের মতো ধসে পড়ে। আজকের এই অপমান, যেখানে প্রশাসনিক প্রধানকে চোরের মতো সন্দেহ করা হচ্ছে,
তা কি কেবল তার একার অপমান, নাকি পুরো রাজ্যের প্রশাসনিক কাঠামোর ওপর এক বিরাট প্রশ্নচিহ্ন? সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছে, কেউ কেউ বলছেন এত অপমানের পর সেই একটি হিন্দি প্রবাদের মতো যে থুককে মরনা চাইয়ে ডুবনা চাইয়ে, মানে থুতু ফেলে ডুবে মরা উচিত। শব্দগুলো রূঢ় কিন্তু মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। যে চেয়ার মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে সম্মান দিয়েছিল, সেই চেয়ারেরই আজ আপনার ওপরে বিশ্বাস নেই। অথচ আপনি এখনো রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনি পুরো রাজ্যের জন্য অপরিমেয় লজ্জা বয়ে আনলেন। ভোটে হেরেছেন বিশ্রীভাবে, তার জন্য আমাদের একটু করুণা হয়তো হতে পারত, যেমন বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য আমাদের অনেকেরই করুণা হয় এখন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন তার জন্য তিনি করুণার পাত্রী নন। তার জন্য কোনো করুণা হবে না, এখন তো নেই, ভবিষ্যতেও হবে না। এখন শুধু ঘৃণাই প্রাপ্য আপনার। আজ 7ই মে রাত 12টা বাজতে এক এক করে একটু ঘড়ির কাঁটা এগিয়ে যাবে। সেকেন্ডের কাঁটাটা যখন 12র ঘর ছোবে, তখন বাংলার রাজনীতির একটা লজ্জার অধ্যায় শেষ হবে। নবান্নের অলিন্দে হয়তো প্রতিধ্বনি হবে সেই সব পুরনো নির্দেশের, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে থাকবে কেবল শূন্যতা। উপলব্ধিটা এই যে কুর্সি তো চিরস্থায়ী নয়, কিন্তু যাওয়ার ধরনটা চিরকাল মানুষের মনে থাকে। কেউ বিদায় নেন চোখের জলে, আর কেউ বিদায় নেন ঘৃণা নিয়ে, ঘাড় ধাক্কার অপমান নিয়ে। আগামীকাল 8ই মে যখন সূর্য উঠবে, বাংলা দেখবে এক নতুন সকাল। আর নবান্নের সেই ঘরটা, সেখানে হয়তো তখন নতুন কোনো গল্পের পাণ্ডুলিপি লেখা হবে। বিদায় কুর্সি, বিদায় দম্ভ, বিদায় লোভ। আজ নাও কাল একদিন হিসাব করতে বসবেন নিশ্চয়ই মমতা দেবী আপনি। সেদিন বুঝবেন বেঁচে থেকেও আত্মহত্যা অন্যভাবেও হয়। আর 26শে মে মাসে আত্মহত্যা করলেন আপনি, নিজে লজ্জা কুড়োলেন, লজ্জিত করলেন রাজ্যবাসীকে। ইতিহাস কিন্তু আপনাকে ক্ষমা করবে না। ধন্যবাদ।